সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো আমরা দেখতে পাচ্ছি, ভারতের যে চলমান আন্দোলন ছিল সেই বিষয় নিয়ে সবচেয়ে বেশি আমরা গুজব গত দিন থেকে তার আগের 3 থেকে 4 দিন আমরা সবচেয়ে বেশি দেখেছি। এছাড়া এখন আমরা সাম্প্রতিক সময়ে যেগুলো দেখতে পাচ্ছি, আমাদের দেশের বেশ কিছু বিষয় নিয়ে কাল্পনিক এআই দিয়ে তৈরি নানা ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং এআই যে মাত্রায় পৌঁছেছে প্রযুক্তিগত দিক থেকে আসল এবং নকলের ফারাকটা করা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। একটু আইনের জায়গা থেকে জানতে চাই, এই যখন পরিস্থিতি, তাহলে আসলে এই ধরনের অপতথ্য নিয়ে আইন কি বলে? জি, অপতথ্য বা গুজব, যেটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো আইনগতভাবে সংজ্ঞায়ন করা হয়েছে, কিন্তু আমাদের আইনে গুজব শব্দটা আসলে অপরাধ হিসেবে আইনে আনা হয়নি। আমার কাছে মনে হয়েছে যে গুজব এখন একটা অপরাধ হিসেবে আনার মতো সময় হয়ে গেছে, যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন, পরবর্তীতে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তারপরে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2026, এখানে কিন্তু গুজব বলতে যেটা বোঝানো হয় অপরাধ হিসেবে, সেটা হচ্ছে যে কোনো অপতথ্য বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যদি সাইবার স্পেসে ছড়িয়ে কোনো অন্যের ক্ষতি সাধনের ইচ্ছা পোষণ করা হয় বা ক্ষতি সাধন করা হয়, অথবা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বস্তু বা কোনো স্থাপনায় কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করা হয় অন্তর্ঘাতমূলক, সেটাকে অপরাধ হিসেবে আসলে বিবেচনা করা হয় আমাদের আইনে, কিন্তু সরাসরি গুজবকে আইনে সংজ্ঞায়ন করা হয়নি। অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী, আপনি আসলে বেশ কিছু একটা পয়েন্ট আপনি তুলে ধরেছেন। এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে আমাদের সাম্প্রতিক গুজবগুলো নিয়ে, সেটা দেখে ফিরছি আপনার কাছে। আবু সাদাত মোহাম্মদ সাইমের বই বঙ্গভবনে শেষ দিনগুলিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর উদ্ধৃতি দেওয়া হয়েছে এমন ভুয়া দাবিতে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল সেটি পুরোপুরি আসলে ঠিক নয়, পুরোটি হচ্ছে ফেক। এছাড়া তৃতীয় মাত্রায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাগ করে স্টুডিও থেকে বেরিয়ে গেছেন এমন একটি এআই নির্মিত ছবিও পুরো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে দেখা যায় সেটিও ফেক। দর্শক, আরো কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি আমরা। চ্যানেল আই এর তৃতীয় মাত্রা অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অংশগ্রহণ এবং অনুষ্ঠানের মাঝে স্টুডিও ছেড়ে চলে যাওয়ার দাবিতে একটি এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এমন কোনো ঘটনাই ঘটেনি এবং তিনি ওই অনুষ্ঠানের অতিথিও ছিলেন না। চ্যানেল আই অনুষ্ঠানের সঞ্চালক জিল্লুর রহমান এবং সাম্প্রতিক পর্বের তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ভাইরাল ছবিগুলো গুগলের জেমিনি ও VO3 দিয়ে তৈরি। দাবিটি ছড়াতে বিদেশ থেকে পরিচালিত একটি পেজ মেটার অ্যাডের মাধ্যমে অজ্ঞাত এক নতুন ডোমেইন ব্যবহার করেছে। ওদিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগকে ঘিরে একাধিক গণমাধ্যমের নামে অসংখ্য ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কিন্তু যাচাই করে দেখা যায় দাবিগুলোর একটিও বাস্তব কোনো ভিত্তি নেই। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো এমন কোনো তথ্য প্রকাশ করেনি। ভিন্ন ফটোকার্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদিত ছবি ব্যবহার করে এসব বানোয়াট দাবি তৈরি করা হয়েছে। আবার মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবু তৌহিদিকে মারধরের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে মতিঝিল থানা বিএনপির সভাপতি বা আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। মতিঝিল থানার ওসি নিশ্চিত করেছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং শিবলুর রহমান শিবু নামে মতিঝিল থানা বিএনপির কোনো সভাপতিও নেই। দলীয় কমিটি যাচাইয়েও দাবিটি সত্যতা মেলেনি। গুজব এখানেই শেষ নয়। সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত হোসেন সায়েমকে নাকি অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমন দাবিতে সাদাত মোহাম্মদের বইয়ের নামে একটি ভুয়া উদ্ধৃতি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয় সামাজিক মাধ্যমে। তবে বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় বঙ্গভবনের শেষ দিনগুলি বইয়ে এমন কোনো বক্তব্যই নেই। বইটি সায়েম লিখেছেন উপদেষ্টা পরিষদের অনুরোধে এবং নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করেই তিনি পদত্যাগে সম্মত হন। জিয়াউর রহমান বল প্রয়োগ বা অস্ত্রের মুখে পদত্যাগের কোনো উল্লেখ নেই।
দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে ঘিরে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা ছড়াতেই প্রচার করা হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আমরা আবারও আমাদের অতিথির সাথে যুক্ত হচ্ছি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকারের কাছে। অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল, আবারও ফিরলাম আপনার কাছে। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেটারই দুটো অংশ আপনার কাছে একটু তুলে ধরতে চাই। চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অংশগ্রহণ এবং স্টুডিওর মাঝে অনুষ্ঠানের মাঝে স্টুডিও ছেড়ে চলে যাওয়ার দাবি ছবি আমরা দেখলাম পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং এটি মানুষ অনেকটা বিশ্বাসও করেছে, কারণ অনুষ্ঠানটাও সত্যিই হয় এবং যে ধরনের ছবি ব্যবহার করেছে সেটা অনেকটাই আসল ছবির বা সত্যিকারের ছবির কাছাকাছি। এবং আমরা যদি সেই ছবিটা যখন যাচাই করেছি সেটা যেমন ফেক, সেটাকে প্রযুক্তির দুটো মাধ্যমে ব্যবহার করা হয়েছে, জেমিনিকেও ব্যবহার করা হয়েছে, ভাইও 3U-কেও ব্যবহার করা হয়েছে, যতটা সত্যের দিকে যাওয়া যায় সেই চেষ্টা করে। এবং এই যে পেজ, সেটা মেটা অ্যাডের মাধ্যমে অজ্ঞাত এক নতুন ডোমেইন ব্যবহার করে এটাকে বাংলাদেশের উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। এভাবে যখন গুজব ছড়ানো হয়, এ নিয়ে আসলে আইন কি বলছে বা আমরা এটি নিয়ে কি ধরনের আইনি পদক্ষেপ নিতে পারি, বিষয়টি জানাবেন। জি, প্রথমত হচ্ছে গুজবগুলো কোথা থেকে ছড়ানো হচ্ছে, কোন ডোমেইন ব্যবহার করে কোথা থেকে ছড়ানো হচ্ছে, এটা ডিটেক্ট করার জন্য যে নো হাউ বা টেকনিক্যাল অ্যাবিলিটিস, এটা আমাদের অনেক কম। যে কারণে এই যে ঘটনাটার কথা বললেন যে অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী তিনি টকশো করে তার সাথে হাতাহাতি বা কিরকম কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেই ঘটনা থেকে উনি বেরিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমরা সবাই দেখছি। এবং মতিঝিলে বিএনপি নেতার নামে যেটা করা হলো, আমরা এই জিনিসগুলো কিন্তু দেখলাম, কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু কোনো কি দেখেছেন যে আজ ১ থেকে ১.৫ বছরের মধ্যে এই ধরনের অপরাধীদের শনাক্ত করা গেছে? সেটা কিন্তু যায়নি। কারণ হচ্ছে বাংলাদেশের আইনে ডিজিটাল সিকিউরিটি বা সাইবার স্পেসের যে অপরাধগুলো, সেটা কিন্তু আইন আছে আমাদের, কিন্তু এইসব অপরাধীরা এখন তো গ্লোবাল ভিলেজ, আপনাকে বলতে পারেন যে এআই জেনারেটেড ভিলেজ। এখন এই ধরনের ইনফরমেশন, ভিডিও, যে কোনো ছবি দ্রুত বানিয়ে ফেলা যায়। এটা যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর প্রান্ত থেকে এটা ছড়িয়ে দেওয়া যায়। এবং আমি মনে করি যে আপনারা জানেন যে দীর্ঘদিনের একটা শাসন ব্যবস্থা ছিল, গণতান্ত্রিক উপায় সেখানে ছিল না, যে কারণে অনেকেই তো দেশের বাইরে অবস্থান করছে, অনেকেই পলাতক অবস্থায় আছে। তারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে বেনামে কাজগুলো করছে। এজন্য এইটার বিষয়ে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়াটা এত সহজ না। আমার মনে হয় সাইবার যে সিকিউরিটি টিমের কথা বলা আছে, যে টেকনিক্যাল টিম গঠনের কথা আইনে বলা আছে, সেগুলো আমার মনে হয় এখনো ওইভাবে পর্যাপ্ত পরিমাণে আমরা সাপোর্ট দিতে পারছি না, বা গভর্নমেন্টের পক্ষ থেকে, স্টেটের পক্ষ থেকে মেকানিজম গুলো ওইভাবে ডেভেলপড হয়নি। এগুলো যদি ডেভেলপড হয় তাহলে আমরা দ্রুত, আমাদের আইনি কাঠামো কিন্তু আছে, সেটার মধ্য দিয়ে আমরা কিন্তু এই অপরাধীদের শনাক্ত করতে পারবো, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে পারবো, অভিযোগ দিতে পারবো, মামলা করতে পারবো। কিন্তু সেই পর্যায়ে যাওয়ার মতো যে নো হাউ বা সেট আপ, অথবা বলা যায় যে টেকনোলজিক্যাল ব্যাকআপ এবং সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এইসব প্রতিষ্ঠানের সাথে কিন্তু আমাদের বাইলেটারাল এগ্রিমেন্টও ওইভাবে অত্যাধুনিক উপায়ে যে তাদের সাথে কি কি ধরনের সহায়তা আমরা নিতে পারি, কি কি ব্যবস্থা তারা আমাদেরকে হেল্প করতে পারে টু ইনিশিয়েট কি বলে অ্যাকশন এগেইনস্ট দ্য পারপেট্রেটরস, সেটা কিন্তু আমাদের ব্যবস্থা অত উন্নত নয়। হয়তোবা গভর্নমেন্ট, স্টেট মেকানিজম চেষ্টা করছে এগুলো ডেভেলপ করার। আপাতত এই মুহূর্তে আমাদের অগ্রসর হবার রাস্তায় আগানো ছাড়া আমাদের এখন আপাতত তেমন কিছু করার নেই। অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল, আমরা তো তথ্যমন্ত্রীকে দেখলাম এই আমাদের যে আইন, ডিজিটাল নিরাপত্তা আইন আছে, সেটি নিয়েও উনি বলেছিলেন এটা সংস্কার করা হবে, নতুন নতুন বিষয় যুক্ত করা হবে, এবং ইতিমধ্যে আমরা সংসদেও এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হতে দেখেছি। কিন্তু আপনি নিজেই বলছিলেন দৃষ্টান্তমূলক এখন পর্যন্ত আমরা কাউকে শাস্তি পেতে দেখলাম না, কাউকে আমরা আইনের কাছে হস্তান্তর হতে দেখলাম না, বা আইন শৃঙ্খলা বাহিনীও সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত যে কাউকে ধরেছেন সেই ধরনের উদাহরণ আমাদের নেই। আমরা যদি এই গুজব যখন এত এগিয়ে যাচ্ছে, আমরা যখন এত এগোতে পারলাম না, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? কোন কোন ধরনের আসলে আমাদের পদক্ষেপগুলো নেওয়া দরকার আইনি ক্ষেত্রে?
সমস্যাগুলো থেকে আমাদের সমাধান খুঁজতে হবে। প্রথমত হচ্ছে আমরা একটা গুজব প্রবণ জাতি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ভাইরাল হওয়ার একটা প্রবণতা কাজ করে সবার ভেতরে। সেটা দেখেন অনেক মানুষ কিন্তু শুধু ভাইরাল হবার জন্য বিদেশে গিয়ে থাকে। এবং অনেকেই তো পলাতক অবস্থায় আছে, তারা বিভিন্ন নামে বেনামে ডিভাইস ব্যবহার করে কিন্তু এটা করে থাকে। তো গুজব প্রবণ এবং এই যে ভাইরাল হওয়ার প্রবণতা, এটা কিন্তু সামাজিকভাবে এটার একটা এটা সাইকোলজি কি রকম এটা নিয়ে গবেষণা হওয়া উচিত প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, তাদের অফিসকে অ্যাকাউন্টেবল করা, যে তোমাদের মাধ্যমে যে এই অপরাধগুলো ঘটছে তাদের তথ্যগুলো আমাদেরকে যেন দেওয়া হয় এবং সেইটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বাধ্য করতে হবে। এইদিকে নজর দিলে আমার ধারণা যে আস্তে আস্তে এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত ডিটেক্ট করা সম্ভব হবে। তবে এক্ষেত্রে প্রশাসনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সাইবার সিকিউরিটির বিষয়ে যে আইনে তাদের যে বিশাল টিম, বিশেষ টিম গঠনের কথা বলা আছে, সেখানে কিন্তু যথেষ্ট এক্সপার্ট লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ করে দেওয়া দরকার। আরেকটা হচ্ছে যে এই মিডিয়াতে যে অপতথ্য ছড়ানো হচ্ছে বা মিডিয়ার নামে অপতথ্য ছড়াচ্ছে, সেক্ষেত্রে মিডিয়া হাউসগুলোর এগিয়ে আসা উচিত বা প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, মিডিয়া সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে সংশ্লিষ্ট যে আইন আছে সেগুলোর আধুনিকায়ন জরুরি, যাতে করে এটা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে তাদের কার্যকর একটা সমাধান করা যায়। যদি আমরা ধন্যবাদ। তড়িৎ কার্যকর ব্যবস্থার দিকে যেতে চাই, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন অভিজ্ঞ এবং সক্ষম লোকদেরকে আসলে এই ধরনের কাজে এগিয়ে নিয়ে আসা দরকার, যাতে করে আমরা এই বিষয়গুলোতে প্রযুক্তিগত সুবিধা আরো বেশি পেতে পারি। আপনি কি মনে করেন আমাদের এখানে সেই ধরনের সক্ষম লোক আছে? না, আপনি দেখবেন ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রেই কিন্তু সরকারের বা গভর্নমেন্টের, স্টেটের কার্যকর কোনো ওই ধরনের প্রতিষ্ঠান নাই। সেটাও কিন্তু একটা বেসরকারি পর্যায় থেকে এগুলো ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা করতে হয়। আর আপনার ডিভাইস যদি স্টোলেন হয় বা চুরি হয় কিংবা হ্যাকড হয়, সেক্ষেত্রেও আমরা কিন্তু সরকারি বা রাষ্ট্রীয় ওই ধরনের সহযোগিতা আমরা পাই না, আমি নিজেও পাই নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যথেষ্ট দক্ষ লোকের এই এআই অথবা ইন্টারনেট টেকনোলজি অথবা সামনের যে আরো অ্যাডভান্স টেকনোলজিস গুলো আছে, আমরা দেখলাম যে অন্যান্য দেশে এআই সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রী নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ আমাদের এই বিষয়ে দক্ষ জনশক্তি আমরা মনে হয় না ওইভাবে তৈরি করতে পারছি বা রিক্রুটেড করতে পারছি। এদিকে সরকার বা রাষ্ট্রের বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল, আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। তার আগে একটু জানিয়ে দিয়ে চাই, আমরা কিছুক্ষণ আগেই তার সাথে কথা বলছিলাম সাম্প্রতিক যেসব অপতথ্যগুলো ছড়াচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। গত 2 থেকে 3 দিনের মধ্যে আমরা দেখছিলাম ভারতে যে আন্দোলন চলছিল সেই বিষয়গুলো নিয়ে বেশ কিছু অপতথ্য বাংলাদেশ এবং ভারত মিলিয়ে কিন্তু বেশ কিছু অপতথ্য ছড়েছে, এবং এটাতে সাধারণ মানুষ যে পরিমাণ বিভ্রান্ত হয়েছে, সেই দিনে বিশ্লেষকরা বলছিলেন এইসব বিষয় নিয়ে সাধারণ মানুষকে খুব দ্রুতই সচেতন করা দরকার। এবং এই সচেতনতার বিষয় নিয়ে আরও কিছু তথ্য আমরা ইতিমধ্যে জানাচ্ছি। যেমন সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে নাকি অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমন দাবিতে সাদাত মোহাম্মদের বইয়ের নামে একটি ভুয়া উদ্দীপ্ত বিভ্রান্তি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে দেখা যায় পুরো ব্যাপারটি পুরোটাই বিভ্রান্তিকর এবং ভুয়া। তবে বাংলা ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে আমরা বঙ্গভবনের শেষ দিনগুলোর বইয়ে এমন কোনো বক্তব্য এখন পর্যন্ত নেই। বইটিতে সাইম লিখেছেন উপদেষ্টা পরিষদের অনুরোধে এবং নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করেই তিনি পদত্যাগে সম্মত হন। জিয়াউর রহমান বল প্রয়োগ বা অস্ত্রের মুখে পদত্যাগের কোনো ঘটনা এখনো উল্লেখ করা হয়নি। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আমাদের অতিথি ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হচ্ছে অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার। আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জানতে চাই, যে ধরনের অপতথ্য এবং গুজব আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের মানসিকতা বা সিদ্ধান্তকে প্রভাবিত করতেই এই ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। কি মনে করেন, সাধারণ মানুষ যাতে এইসব বিষয়ে আরো সচেতন হতে পারে, তাহলে কি করতে হবে সাধারণ মানুষদের নিয়ে? জি, সাধারণ মানুষকে সচেতন করতে হবে। টিভি, ইলেকট্রনিক মিডিয়া এবং স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে তাদের যাতে সচেতনতা বাড়ে সে বিষয়ে কোর্স কারিকুলামের ভিতরে এই ধরনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। আরেকটা হচ্ছে সামাজিক সচেতনতা, সেটা আপনি বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করার মধ্য দিয়ে, সচেতনতামূলক প্রোগ্রাম করার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা যেতে পারে। প্ল্যাকার্ড, বিভিন্ন রকম প্রচারপত্র, এগুলো বিলি করা যেতে পারে। আর গণমাধ্যম বা সংবাদপত্রের একটা বিশেষ ভূমিকা আছে।
তাদেরকে অবশ্যই এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদের অনুষ্ঠান এবং কার্যসূচির মধ্য দিয়ে কিভাবে এই বিষয়গুলোকে মানুষকে সচেতন করা যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে মসজিদের ইমামদেরকে কাজে লাগানো যেতে পারে এবং থানাগুলোকে কাজে লাগানো যেতে পারে, যাদের সাথে মানুষের ওতপ্রোত একটা সম্পর্ক আছে। এভাবে মানুষের ভেতরে মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন অথবা সাইবার স্পেসে যে অপরাধ করলে সাজা হয়, কতদিন হয়, কি করলে কি হয়, এগুলো সচেতনতা বাড়ানোর জন্য এসব পদক্ষেপ নেওয়া যেতে পারে। এবং আরেকটি বিষয়, অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল, একজন মানুষ যখন অপতথ্য বা ভুয়া তথ্যের শিকার হন, সাম্প্রতিক সময়ে নারী সম্পৃক্ত নানা ধরনের অপতথ্য আমরা ছড়াতে দেখেছি, এবং সেই মানুষগুলো কিন্তু নিজেরাই জানেন না এইসব বিষয় নিয়ে আইনি বা অন্য কি ধরনের আসলে পদক্ষেপ নেওয়া যায়। এই বিষয়গুলো জানানোর জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটা যদি জানাতেন। আইনি বিষয়গুলো তো খুবই টেকনিক্যাল বিষয়। আইনি বিষয়গুলো জানার আগে তো আসলে অপরাধ কোথা থেকে হচ্ছে, কারা এসব করছে, এই বিষয়ে তো তৎপরতা বা নজরদারি করবে হচ্ছে স্টেট মেকানিজম বা সরকারি যে টেকনিক্যাল এক্সপার্ট টিম, তাদের এসব খুঁজে বের করার কথা। ব্যক্তিগতভাবে কিন্তু সাইবার স্পেসে যে অপরাধগুলো হচ্ছে, আমার বিরুদ্ধে আরেকজন যদি কোনো কিছু আমার গোপন কোনো কিছু প্রকাশ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবস্থা নেয়ার আমার অপশন আছে। ক্রিমিনাল আইনে হচ্ছে অ্যাগ্রিভ পারসন বা সংক্ষুব্ধ ব্যক্তি, তিনি কিন্তু আগেও পেনাল কোডে এই অ্যাকশনটা নিতে পারতেন। বর্তমানে আমাদের নতুন আইনেও কিন্তু এই ব্যবস্থাটি রাখা হয়েছে। যদিও ৫৭ ধারার একটা অপপ্রয়োগ হয়েছিল যে সংক্ষুব্ধ ব্যক্তি ছাড়াও অন্যরা এই ব্যবস্থাটি নিতেন, সেটি কিন্তু এখন নেই। সুতরাং ব্যক্তিগত পর্যায়ে ইন্ডিভিজুয়াল এগেইনস্ট ইন্ডিভিজুয়াল কিন্তু ব্যবস্থাটি নিতে পারছে, কিন্তু সাইবার স্পেসে যখন ডোমেইন ব্যবহার করে নামে বেনামে সেটা কিন্তু দূরে থেকে কোথাও করা হচ্ছে, সেই ধরনের অপরাধীকে কিন্তু আমরা শনাক্ত করতে পারছি না। বেশিরভাগ অপরাধ কিন্তু হচ্ছে সেভাবেই। এই জন্য আমাদের টেকনিক্যাল এক্সপার্টনেস বাড়ানোর বিকল্প নাই। ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী। বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের অতিথি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।